নমস্কার। আমরা শুনছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস রত্নদ্বীপ। তাহলে আসুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। আমরা গত পর্বে এক অর্ধমৃতা নারীকে পুকুর ঘাটে ফেলে এসেছিলাম। বুড়ানি বুঝেছিলেন মেয়েটি মৃত নয়, তাই তার শুশ্রূষার জন্য পালকি ডেকে পাঠালেন। আর এরপর 1 সপ্তাহ অতীত হইয়াছে। অপরাহ্নের অন্তঃপুর সংলগ্ন উদ্যানে একটি বকুল গাছের ছায়ায় মর্মর বেদিকার ওপর পূর্বকথিত স্ত্রীলোকটি উপবিষ্ট রহিয়াছে। এই কয়দিন জ্বরভোগের পর আজ সে একটু সুস্থকায়, তাই বৌরানী তাহাকে বাগানে বায়ু সেবনার্থে পাঠাইয়াছেন। স্ত্রীলোকটির বয়স অনুমান 20 বর্ষ। তাহার বিশীর্ণ পাণ্ডুবর্ণ মুখানিতে বিষাদের ঘন ছায়া পরিব্যাপ্ত। চক্ষু দুটি সর্বদাই আনত ও সজল। দেখিলে মনে হয় বুঝি অনেক কষ্টে রোদন সম্বরণ করিয়া রহিয়াছে। পরিধানে সাদা সেমিজের ওপর একখানি লাল পাড় শাড়ি, ইহা বৌরানী দিয়াছেন। প্রকোষ্ঠ যুগলের স্বর্ণবলয়, বাম হস্তে সধবাদ চিহ্ন বর্তমান। এইগুলি পূর্ব হইতেই ছিল। ঝুরু ঝুরু বাতাসে 2-4টি করিয়া বকুলের ফুল ঝরিয়া এই যুবতীর গাত্রে আর চারিপাশে পতিত হইতেছে। সে মাঝে মাঝে একটি ফুল তুলিয়া লইতেছে, আবার ভাবিতে ভাবিতে অন্য মনে তাহা ভূতলে নিক্ষেপ করিতেছে। বসিয়া বসিয়া যুবতী কিয়ৎক্ষণ পরে সেই বেদিকার উপর শয়ন করিল। কিয়ৎ পরে উঠিয়া বসিয়া করতলে কপল রক্ষা করিয়া চিন্তা করিতে লাগিল। মাঝে মাঝে বক্ষ কাঁপাইয়া এক একটি দীর্ঘ নিঃশ্বাস পড়িতেছে। আহা, এই রমণী বড় দুঃখিনী। অন্তঃপুর হইতে একজন দাসী বাহির হইয়া আসিল। তাহার বাম কক্ষতলে একখানি শতরঞ্জ ও একটি বালিশ, দক্ষিণ হস্তে কাঁসার গিলাসে কতকটা গরম দুধ। কাছে আসিয়া বিছানা নামাইয়া রাখিয়া দাসী বলিল, দুধ খাও। রমণী বলিল, এখন দুধ কেন ঝি? বৌরানী পাঠিয়ে দিলেন, বললেন অনেক কুইনাইন খেয়েছে, একটু বেশি করে দুধ না খেলে মাথা ঘুরবে। তুমি দুধটুকু ততক্ষণ খাও, আমি বিছানাটা পেতে দিই। রমণী ঝির হাত হইতে দুধের গেলাস লইয়া বলিল, আহা, কেন আবার কষ্ট করে বিছানা আনতে গেলে? আমি এই সানের ওপরেই শুতাম, খাসা ঠান্ডা। বৌরানী বললেন যে বসে থাকতে বোধহয় কষ্ট হচ্ছে, একটা বিছানা টিছানা পেতে দিয়ে এসো, আমি একটু পরেই আসছি। দুগ্ধ পান করিতে করিতে রমণী বলিল, তোমাদের বৌরানী মানুষ নয়, উনি দেবতা। ঝি তখন এদিক ওদিক চাহিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিল, দিদি ঠাকুরন, তোমাদের বাড়ি কোথা গো? এ কথা জিজ্ঞাসা করিয়া ঝি তাহার কর্ত্রীর আজ্ঞা লঙ্ঘন করিল। সেদিন গঙ্গা তীর হইতে উঠাইয়া আনিবার পর ডাক্তার অনেক কষ্টে এই রমণীর চেতনা সম্পাদন করিয়াছেন, কিন্তু অল্পক্ষণ পরেই সে প্রবল জ্বরে অভিভূত হইয়া পড়ে। জ্বরের কিঞ্চিৎ উপশম হইলে পরদিন বৌরানী তাহার নাম জিজ্ঞাসা করিয়াছিলেন। 2-3 বার জিজ্ঞাসা করার পর যেন অনেক ভাবিয়া চিন্তিয়া রমণী বলিয়াছিল, আমার নাম সুরবালা। কি জাতি জিজ্ঞাসা করায় অনেক ভাবিয়া চিন্তিয়া রমণী বলিয়াছিল, আমরা ব্রাহ্মণ। বাপের বাড়ি কোথা, শ্বশুরালয় কোথা, এসব পরিচয় জিজ্ঞাসায় রমণী কাঁদিতে আরম্ভ করে। কোনো উত্তর দেয় নাই। তৎপর দিন বৌরানী অনুপস্থিতিতে তাহার শ্বশ্রু ঠাকুরানীও পরিচয় জিজ্ঞাসা করাতে উক্তরূপ অবস্থায় ঘটিয়াছিল। এই কথা বৌরানীর কানে যায়। ইহাতে তিনি বিবেচনা করিলেন, উহার পিত্রালয় বা শ্বশুরালয়ের স্মৃতির সঙ্গে কোনো মহা দুঃখ জড়িত আছে। এইদিকে এই গঙ্গায় ভাসিয়া আসা স্ত্রীলোকটির পরিচয় জানিবার জন্য বাটির দাস দাসী সকলে অত্যন্ত উগ্রীব হইয়া উঠিয়াছিল। কিছুতেই তাহারা কৌতূহল দমন করিয়া রাখিতে পারিতেছিল না। তাই বৌরানী সকলকেই বিশেষ করিয়া সাবধান করিয়া দিয়াছিলেন, কেহই যেন এই রমণীর পরিচয়সূচক কোনো প্রশ্ন তাহাকে না জিজ্ঞাসা করে।
তাই সাবধানে চারিদিকে চাহিয়া দেখিয়া সব হয়েছে প্রশ্ন করিল, দিদি ঠাকুরন, তোমাদের বাড়ি কোথা গো? সুরবালা একটু বিরক্তির সহিত বলিল, শ্মশান। উত্তরটা শুনিয়া ঝি চমকিয়া উঠিল। সুরবালার কঙ্কালসার দেহখানির পানে এক দৃষ্টে চাহিয়া রহিল, মুখের পানে চাহিল। সেই সময়টায় সূর্য একটু নামিয়া যাওয়াতে সেই স্থানটায় রৌদ্র আসিয়া পতিত হইল। ঝি তখন বলিল, না দিদি ঠাকুরন, তুমি তা নও। সুরবালা জিজ্ঞাসা করিল, আমি কি নই? তুমি তা নও, এই যে তোমার ছায়া পড়েছে দিদি ঠাকুরন। বড় দুঃখের সময়েও সুরবালার মুখে হাসি আসিল। বলিল, না, আমি তা নই, আমি তোমাদেরই মতো মাটির মানুষ। ঝি তখন সুরবালাকে বিছানায় শয়ন করাইয়া বলিল, বৌরানী কি করছেন দেখি গে। বলিয়াই সে প্রস্থান করিল। কিয়ৎ পরে সুরবালা দেখিল বৌরানী বাগানের দিকেই আসিতেছেন। তিনি নিকটবর্তী হইলে সে উঠিয়া বসিল। বৌরানী বলিলেন, তুমি সও সও, উঠো না। সুরবালা বলিল, না, আমি বেশ বসতে পারব, এতক্ষণ তো বসেই ছিলাম, এইমাত্রই শুয়েছি। বৌরানী বলিলেন, তুমি কাহিল মানুষ, শুয়ে থাকো, আমি তোমার কাছে বসছি, বেশিক্ষণ বসে থাকলে তোমার কষ্ট হবে। বলিয়াই তিনি শতরঞ্জের এক প্রান্তে উপবেশন করিলেন। হাসিতে হাসিতে সুরবালার স্কন্ধে হস্তার্পণ করিয়া তাহাকে শোয়াইয়া দিলেন। সুরবালা আকুল নয়নে বৌরানীর মুখের পানে চাহিয়া রহিল এবং বলিল, আপনি বসে রইলেন আর আমি শুলাম, এটা তো ভালো হলো না। কেন, দোষ কি? তুমি রোগী, আমি তো আর রোগী নই। আর দেখো, আমি তোমায় তুমি বলি, তুমি আমায় আপনি বলো কেন? এ কথা শুনিয়া সুরবালার সেই ছল ছল চক্ষু আরও যেন ভারী হইল। রুদ্ধকণ্ঠে বলিল, আপনি স্নেহ করেন বলেই তো ওই কথা বলছেন। আপনারা রাজা তুল্য লোক, আমি আপনার দাসীরও যোগ্য নই। তা সত্ত্বেও সেসব কিছু মনে না করে আমার অসুখের সময় আপনি যে সেবাটা নিজে হাতে আমায় করেছেন, লোকের মা বোনেও সেই রকম পারে না। তবে না করলেই ভালো করতেন। বৌরানী তাহার মনের ভাব বুঝিয়াছিলেন। আজ প্রথম নহে, এই কয়দিনই লক্ষ্য করিতেছেন, বাঁচিয়া উঠিয়াছে বলিয়া এই রমণী নিজ অদৃষ্টকে ধিক্কার দিতেছে। ইহার পরিচয় তিনি জানিতে পারেন নাই, ইহার কিসে এত দুঃখ তাহাও কিছুমাত্র নির্ণয় করিতে পারেন নাই। এই কয়দিন সুরবালা সহিত বিশ্রাম লাভের সুযোগও তিনি পান নাই। আজ প্রথম দুইজনের নিরালয়ে কথোপকথন। অথচ এই অভাগিনীর দুঃখের কারণ অবগত হইবার জন্য যদি সম্ভব হয়, সেই দুঃখভার কিয়দংশ লাঘব করিবার জন্য বৌরানীর পুষ্পকোমল হৃদয়খানি উন্মুখ হইয়া রহিয়াছে। তাহার মুখে এই কথা শুনিয়া জিজ্ঞাসা করিলেন, তোমায় বাঁচাতে চেষ্টা করে কি ভালো করিনি? সুরবালা বলিল, আমার মতো হতভাগিনীর পক্ষে মৃত্যুই ভালো। অনুযোগেশ্বরীর বৌরানী বলিল, ছি, ও কথা কি বলতে আছে? নিজের মরণ কামনা কি করতে আছে? ভগবান যে জীবন দিয়েছেন সে তার মহাদান, সে জীবনে তাচ্ছিল্য করা তাকেই অপমান করা। সুরবালা বলিল, জীবন দিয়েছিলেন বেশ করেছিলেন, কিন্তু জীবনের সঙ্গে সঙ্গে এত দুঃখ দিলেন কেন? তিনি যা ভালো বুঝেছেন তাই করেছেন, তার কাজে দোষ দেখা ছল ধরা কি আর আমাদের সাজে? তিনি দুঃখ যা দিয়েছেন তাও আমাদের মাথা পেতে নিতে হবে। সুরবালা অন্যদিকে চাহিয়া নীরব হইয়া রহিল। সূর্য অনেকক্ষণ অস্ত গিয়াছে। দিবালোক অত্যন্ত ক্ষীণ হইয়া পড়িয়াছে। বাগানে যত পাখি গঙ্গার বেলাভূমিতে চড়িতে গিয়াছিল, তাহারা ফিরিয়া কলকোলাহলে আকাশ পূর্ণ করিয়া ফেলিতেছে।
একটু পরে বউরানী বলিলেন, তোমার কি দুঃখ আমায় তুমি বলবে? এই বলিয়া সস্নেহে তিনি সুরবালার একখানি হাত নিজের হাতের মধ্যে লইলেন। সুরবালা কিন্তু কোনো উত্তর করিল না। ধৈর্যের বাণ ভাঙিয়া তাহার চক্ষুযুগল হইতে অবিরল ধারার অশ্রুবন্যা প্রবাহিত হইল। বউরানী বলিলেন, থাক থাক, কেঁদো না, কেঁদো না। সে কথা মনে করতেও যদি তোমার এত দুঃখ, তাহলে বলে কাজ নেই। আমি আর এই প্রসঙ্গ তুলব না। শুধু একটি শেষ কথা জিজ্ঞাসা করি। সুরবালা তাহার অশ্রুসিক্ত চক্ষু দুইটি বউরানীর দিকে ফিরাইল। বউরানী নিজ অঞ্চল দিয়া সযত্নে তাহার চক্ষু ও কপল যুগল মুছাইয়া দিয়া বলিলেন, তোমার আত্মীয় স্বজন কেউ কোথাও আছে কিনা তা আমরা কিছুই জানি নে। তুমি কিছুই বলনি। তুমি আজ 8 দিন এখানে রয়েছ। তোমার খবর না পেয়ে হয়তো তারা ভাবছেন, তাদের কোনো খবর দেওয়া উচিত নয় কি? তারা জানতে পারলে হয়তো এসে তোমায় নিয়ে যেতে পারতেন। সুরবালা ধীরে ধীরে উঠিয়া বসিল, বলিল, বউরানী, এই পৃথিবীতে আমার আর এমন কেউ নেই যে আমার খবর না পেয়ে ভাবিত হবে, কিংবা খবর পেলে খুশি হবে, কিংবা এসে আমায় নিয়ে যাবে। আমার দুর্ভাগ্যের সীমা নেই। তাই আমার নিজের কোনো পরিচয় আপনার কাছে বলিনি। সামান্য যা বলেছি তাও কাল্পনিক, যথার্থ নয়। এইটুকুই আপনাকে জানিয়ে রাখলাম। কারণ আপনার সঙ্গে এই চাতুরিটুকু করে আমি ভারী অন্যায় করেছি, অকৃতজ্ঞের কাজ করেছি। আপনি যদি আমায় জীবন দিলেন, তবে আপনার কাছে আমার আরেকটি প্রার্থনা আছে। এই বলিয়া সুরবালা বউরানীর পদযুগল ধারণ করিল। ও কি করো, ও কি করো ভাই? বলিয়াই বউরানী তাহার হাত দুইটি সবলে টানিয়া লইলেন। সুরবালা কাতর স্বরে বলিতে লাগিল, আমার প্রার্থনা এই যে, আপনাদের এই সংসার তো রাজ সংসার। ভগবানের কৃপায় আপনাদের কোনো বিষয়ের অভাব নেই। আমি যতদিন বাঁচি এই সংসারে আমাকে আশ্রয় দিয়ে রাখুন। কত দাস দাসীকেই তো আপনি প্রতিপালন করছেন, সেই রকম আমাকেও প্রতিপালন করুন। আমায় ত্যাগ করবেন না। এই মর্মভেদী কথাগুলো শুনিয়া বউরানী কয়েক মুহূর্ত স্তব্ধ হইয়া রহিলেন। নিজ অঞ্চল দিয়া আবার সুরবালার চক্ষু মুছাইয়া বলিলেন, এই কথা? তা এর জন্য তুমি এত কাতর হয়েছ কেন ভাই? তোমায় ত্যাগ করব এমন কথা তো আমি বলিনি। আমি তোমায় এইখানেই রাখব, কোথাও যেতে দেব না, কেমন? এখন তুমি শান্ত হও, চুপ করো, আর কেঁদো না। কিন্তু সুরবালার চক্ষু বারণ মানে না। অনেক করিয়া বউরানী তাহাকে কতকটা শান্ত করিলেন। সন্ধ্যা হইল। উভয় তখন উঠিয়া অন্তঃপুর অভিমুখে চলিলেন। পথে যাইতে যাইতে শ্রান্ত হইয়া সুরবালা একটি কাষ্টাসনে বসিয়া পড়িল। বউরানীও বসিলেন। আকাশে তখন 2-1টি করিয়া নক্ষত্র দেখা দিতে লাগিল। দুইজনে কথাবার্তা হইতে লাগিল। বউরানী বলিলেন, দেখো ভাই, আমি একলাটি থাকি, কোনো সমবয়সী সঙ্গী সাথী নেই আমার। দিন আমার কাটে না। তাই আমার দেওয়ার, তাকে আমি কাকা বলি। আমার একজন সহচরীর জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছেন। আমি ভাবছি কি, বাইরে থেকে অন্য কোনো লোক এনে আর কি হবে, তুমি আমার সহচরী হয়ে থাকো। আমি কাকাকে বলবো, কি বলো? সুরবালা মৃদু স্বরে বলিল, আপনার দয়া আমি কখনোই ভুলব না। অতঃপর দুইজনে অন্তঃপুর মধ্যে প্রবেশ করিলেন। পরদিন প্রভাতে গঙ্গা স্নান ও পূজার্চনা শেষ করিয়া বউরানী দেওয়ানজিকে ডাকিয়া পাঠাইবার ব্যবস্থা করিতেছিলেন। এমন সময় সংবাদ আসিল, দেওয়ান স্বয়ং দর্শনপ্রার্থী হইয়া উপস্থিত হইয়াছেন। শ্রীযুক্ত রঘুনাথ মজুমদার মহাশয় এই জমিদার বংশের পুরুষানুক্রমিক দেওয়ান। তাহার বয়স 60 বৎসরেরও উপর হইয়াছে, কিন্তু তথাপি এখনও বেশ কার্যক্ষম আছেন। খর্বায়ত শ্যামবর্ণ বৃদ্ধ, দেহখানিও
দেয়ানোচিত হৃষ্টপুষ্ট। স্বর্গীয় কর্তামহাশয় ইহাকে যথেষ্ট স্নেহ ও সম্পূর্ণ বিশ্বাস করিতেন। জাতিতে বদ্ধ হইলেও ইনি পরিবারস্থ সকলের নিকটই আত্মীয়বৎ। বউরানী উহাকে পিতৃব্য সম্বোধন করিয়া থাকেন, তাহা পূর্বেই উল্লেখিত হইয়াছে। অন্তঃপুরের মধ্যে একটি কক্ষ বউরানীর অফিস ঘর স্বরূপ সজ্জিত ছিল। চেয়ার, টেবিল, আলমারি প্রভৃতি টানা পাখা এই কক্ষে ছিল। বউরানীকে কোনো কথা জিজ্ঞাসা করিতে অথবা কোনো কাগজপত্রে তাহার দস্তখত লইবার জন্য দেওয়ানজি যখন অন্তঃপুরে আগমন করিতেন, তখন এই কক্ষখানিতেই তাহাকে বসিতে হইত। বউরানী কিন্তু হিন্দুপুর মহিলা সুলভ লজ্জাবশত দেওয়ানজির সম্মুখে কোনোদিন চেয়ারে উপবেশন করেন নাই। পরিচারিকা সহ আসিয়া অর্ধাব গুণ্ঠনে দেওয়ানজির আসনে কিয়দ্দূরে দাঁড়াইয়া থাকিতেন। অদ্যও তাহাই করিলেন। দেওয়ানজি পূর্ব হইতে সেই কক্ষে বসিয়াছিলেন। বউরানী প্রবেশ করিবা মাত্র তিনি সসম্মানে দণ্ডায়মান হইলেন। বসুন কাকা, এই বলিয়াই বউরানী তাহার যথাস্থানে আসিয়া দাঁড়াইলেন। মা, তোমার শরীর বেশ ভালো আছে তো? হ্যাঁ কাকা, আমি বেশ ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ মা, বেশ আছি। আচ্ছা, তুমি যে গঙ্গার ঘাটে সেই দিন সেই মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলে, তার পরিচয় কিছু জানতে পেরেছ? না কাকা, সে কিছু বলে না। কিছু বলবে এমন আশাও নেই। পুলিশে তো একটা খবর দেওয়া উচিত। কোথা থেকে কে এলো, শেষকালে ওকে নিয়ে আবার কোনো বিপদ না উপস্থিত হয়। এর জন্য আবার থানা পুলিশ কেন কাকা? একজন অনাথা স্ত্রীলোক, বোধহয় নৌকো থেকে জলে পড়ে গিয়েছিল, ভেসে এসেছে। তাকে আমরা আশ্রয় দিয়ে রেখেছি। এর জন্য আবার বিপদ আপদ কি? পুলিশে জানালেই তারা এসে বেচারিকে জিজ্ঞাসাবাদ করবে। আমি তা চাইনি। দেওয়ানজি একটু চিন্তা করিয়া বলিলেন, সেজন্য নয় মা, তবে শুনেছিলাম তার গলায় একটা দড়ির দাগ আছে। হয়তো কেউ তাকে মেরে ফেলবার চেষ্টা করেছিল, নয়তো সে আপনিই আত্মহত্যা করতে গিয়েছিল। উভয় অবস্থাতে ব্যাপারটা পুলিশের তদন্তযোগ্য। কিন্তু তোমার যখন অমত, তখন আর খবর দেব না, থাক। তা গলার সেই চিহ্নটা কি এখনো আছে? অতি সামান্য, আর 2-4 দিনেই মিলিয়ে যাবে। তা বেশ। আজ আমি এসেছিলাম তোমার সহচরীর জন্য কাগজে যে বিজ্ঞাপনটা দেয়া হয়েছিল, তার উত্তরে এই কতগুলো আবেদন এসেছে। এই বলিয়া দেওয়ানজি হস্তস্থিত ডাকে চিঠিগুলো গণনা করিয়া বলিলেন, 5খানা। কুড়ান স্ত্রীলোকটিকে যে নিজ সহচরে নিযুক্ত করিবার প্রস্তাব বউরানীর অষ্টযুগলের নিকট পর্যন্ত আসিল, তা লজ্জা ও সংকোচবশত বলি বলি করিয়াও বলিতে পারিলেন না। ভাবিলেন আবেদনপত্রগুলির কথা প্রথমে শুনিয়া লই, তারপর সেই প্রস্তাবটি উপস্থাপিত করিব। দেওয়ানজি চিঠিগুলোর উপরিভাগে চক্ষু রাখিয়া বলিলেন, এর মধ্যে 4খানি তেমন সুবিধের নয়। একজনের আবেদন পড়ে মনে হচ্ছে তার দ্বারা বোধহয় কাজ চলতে পারে। সব আবেদনগুলি কি পড়ে শোনাব? বউরানী বলিলেন, বেশ তো। দেওয়ানজি তখন প্রথমখানি খুলিয়া পাঠ করিলেন। কলিকাতার শ্যামবাজারের একজন বয়সী বিধবার আবেদন। তিনি রামায়ণ মহাভারত পাঠ করিয়া শুনাইতে পারেন, লিখিয়াছেন। সঙ্গীতাদির বিষয়ে তাদৃশ্য ক্ষমতা নাই, সন্তানাদি নাই। ভাশুরপোর আশ্রয়ে বাস করেন। সেই ভাশুরপো অত্যন্ত স্ত্রীবশ, ইহাকে গ্রাহ্যই করেন না। কাশী কিংবা বৃন্দাবনে গিয়া বাস করিবার মতলব ছিল। এই কার্যটি যদি মেলে তবে তীর্থযাত্রা আপাতত স্থগিত রাখিতে প্রস্তুত আছেন। পত্রপাঠ শেষ করিয়া দেওয়ানজি বলিলেন, আমরা যেই রকমটি খুঁজছি এটি সেই রকম বলে কি মনে হয়? তোমার একজন সমবয়সীর মতো হয়, তোমার সঙ্গে গল্প গুজব আমোদ প্রমোদ করে,
তোমার মনটি বেশ প্রফুল্ল থাকে, এরকমটি বেশি আবশ্যক। কেমন মা, তাই না? বৌরানী সংকোচের সহিত বলিলেন, হ্যাঁ কাকা। অতঃপর দেওয়ানজি দ্বিতীয় পত্রখানি পাঠ করিলেন। এই আবেদনকারিণী লেখাপড়া জানেন না, তবে মুখে মুখে দাশুরায় ছড়া, অঙ্গদেব রায়বার ইত্যাদি আবৃত্তি করিতে পারেন। ইহারও বয়স হইয়াছে। রন্ধনবিদ্যা ও অন্যান্য গৃহকার্যে অত্যন্ত পটীয়সী বলিয়া নিজেকে বর্ণনা করিয়াছেন। এই আবেদনও দেওয়ানজি অমনোনীত করিলেন। তৃতীয় ও চতুর্থ পত্র ওই জাতীয় কারণে অগ্রাহ্য হইল। তখন দেওয়ানজি শেষ পত্রখানা খুলিয়া চশমাটি চোখে ভালো করিয়া লাগাইয়া স্মিতমুখে বলিলেন, এই স্ত্রীলোকটি যে ভালো রকম লেখাপড়া জানে তা এর হাতের হরফ দেখলেই বোঝা যায়। রচনাও দিব্যি। এই বলিয়া পাঠ আরম্ভ করিলেন। কলিকাতা, 6ই চৈত্র। মান্যবর শ্রীযুক্ত রঘুনাথ মজুমদার, বাসুলিপাড়া এস্টেটের ম্যানেজার মহাশয়। সমীপেশু মহাশয়, আপনি 5ই চৈত্র তারিখের দেশবন্ধু সংবাদপত্রে কর্মখালি যে বিজ্ঞাপনটি প্রকাশ করিয়াছেন, তাহা পাঠ করিয়া আমার এই আবেদনপত্রখানি আপনার সকাশে পাঠাইতে সাহসী হইতেছি। কৃপাবলকণে ইহার আদ্যান্ত দৃষ্টি করিলে কৃতার্থ হইব। আমার পিতার নাম যোগজীবন বন্দ্যোপাধ্যায়। নিবাস বহরমপুরে ছিল। আমি বাংলা সাহিত্য রীতিমতো অধ্যয়ন করিয়াছি। রামায়ণ মহাভারত হইতে আরম্ভ করিয়া বর্তমানকালের জীবিত কবি, নাট্যকার ও ঔপন্যাসিকগণের গ্রন্থাবলীর সহিত সমগ্রভাবে পরিচিতা। আমি স্বয়ং একখানি নাটকও রচনা করিয়াছি, কিন্তু অর্থাভাবে এতবৎ কালাবধি মুদ্রিত করিতে পারি নাই। একসময় আমি সঙ্গীত বিদ্যারও যথেষ্ট অনুশীলন করিয়াছিলাম। নিপুণ ওস্তাদগণের নিকট আমার শিক্ষা। তাহার পর হইতে আমি স্বয়ং চর্চা করিয়া কিঞ্চিৎ সফলতাও লাভ করিয়াছি। যন্ত্রাদির মধ্যে পিয়ানো, হারমোনিয়াম, এসরাজ এবং বেহালা বাজাইতে শিখিয়াছিলাম। অধুনা দারিদ্র্যবশত ওই সকল যন্ত্রাভাবে আমার সেই বিদ্যা নিশ্চয় নিষ্প্রভ হইয়া পড়িয়াছে। কিছুদিনের অভ্যাসের সুযোগ পাইলেই পুনর্বার তাহা আমার করায়ত্ত হইবে সন্দেহ নাই। আমি হিন্দুকুলে জন্মগ্রহণ করিয়াছিলাম। গোড়া হিন্দু পরিবার আমার দাম্পত্য জীবন অতিবাহিত হইয়াছিল। এখন এই কলিকাতা শহরে একজন অবলা রমণীর পক্ষে হিন্দু আচার পালন যতদূর সম্ভব করিতেছি। যতদূর সম্ভব বলিবার তাৎপর্য এই যে এইখানে বাধ্য হইয়াই আমাকে কলের জল পান করিতে হয়। এমন সঙ্গতি নাই যে ভৃত্য নিযুক্ত করিয়া গঙ্গা হইতে প্রত্যহ পানীয় জল আনয়ন করিব। আমি অন্তঃপুরবাসিনী হিন্দু রমণী হইয়াও উক্ত বিদ্যাগুলি কিরূপে লাভ করিলাম তাহা বুঝিতে হইলে সংক্ষেপে আমার জীবন কাহিনী মহাশয়ের গোচর করিতে হয়। সুতরাং নিম্নে তাহা নিবেদন করিতেছি। 20 বৎসর পূর্বে বহরমপুরে আমার জন্ম। আমার পিতামহ মহাশয় কিঞ্চিৎ ভূসম্পত্তি রাখিয়া যান। আমার পিতা ও 2 জন পিতৃব্য তাহা সমান অংশে ভাগ করিয়া লইয়া ভোগ দখল করিতেন, কিন্তু সকলেই একান্নে ছিলেন। আমি যখন 7 বছরের, তখন আমাকে এবং আমার 15 বর্ষীয় জ্যেষ্ঠ সহোদরকে রাখিয়া আমার মাতৃদেবী স্বর্গারোহণ করেন। মাতার মৃত্যুর পর পিতৃদেব গৃহে বড় একটা থাকিতেন না। অধিকাংশ সময়ই কলিকাতায় যাপন করিতেন। কয়েক মাস পর 300 বেতনে তিনি কোনো ইংরেজি হাউসে খাজাঞ্চির কর্মে নিযুক্ত হন। এই কর্মটি পাইবার জন্য যাহা কিছু পৈতৃক সম্পত্তি ছিল সমস্তই জামিন স্বরূপ রাখিতে হইয়াছিল। চাকরি গ্রহণ করিয়া কলিকাতার বাসায় তিনি আমাদের 2 ভাই বোনকে লইয়া আসেন এবং আমাদের এক বৃদ্ধা পিসিমাও সঙ্গে আসেন। কলিকাতায় বাসকালীন পিতৃদেবের ধর্ম ও সামাজিক মতাদির কিছু পরিবর্তন ঘটিয়াছিল, যদিও বা তিনি কখনোই ধর্মান্তরে দীক্ষিত হন নাই। আজীবন হিন্দু সমাজভুক্তই ছিলেন। দাদা বিদ্যালয়ে পাঠ অভ্যাস করিতে লাগিলেন এবং আমাকে লেখাপড়া, শিল্পকর্ম ও গীতবাদ্য শিক্ষা দেবার জন্য পিতৃদেব উপযুক্ত শিক্ষক নিযুক্ত করিয়া দিলেন। আমি যখন 10-11 বছরের হইলাম, তখন আমাদের দেশের আত্মীয়গণ এবং
কলিকাতায় পিসিমাতা ঠাকুরনী আমার বিবাহ দিবার জন্য পিতৃদেবকে পীড়াপিড়ি করিতে লাগিলেন। তিনি কিন্তু বলিলেন, অত ছোট মেয়ে বিবাহ দিব না, ও এখন লেখাপড়া শিখুক, যখন 16 বছরের হইবে তখন বিবাহ দিব। সুতরাং আমার লেখাপড়া গীতবাদ্য চর্চা পূর্বমতই চলিতে লাগিল। এইরূপে যখন আমার বয়ক্রম 14 হইল, তখন পিতৃদেবের এক মহা বিপদ উপস্থিত হইল। তাহার কোনো অধস্তন কর্মচারীর দোষে হাউসের তহবিল হইতে অনেক টাকা তছরূপ হইয়া যায়। তজ্জন্য পিতা ঠাকুরকেই সম্পূর্ণ দায়ী হইতে হইল। তাহার চাকরি গেল, বিষয় সম্পত্তি সমস্তই বিক্রয় হইয়া গেল, আর ইহার 6 মাস পরেই আমাদিগকে অকুল শোকসাগরে ভাসাইয়া তিনি স্বর্গারোহণ করিলেন। দেশ হইতে আমার পিতৃব্যগণ আসিয়া আমাকে লইয়া গেলেন এবং অনেক চেষ্টা করিয়া আমার বিবাহ দিলেন। বিবাহোচিত বয়স আমি অতিক্রম করিয়াছিলাম বলিয়া আমার বিবাহে তাহাদিগকে বিলক্ষণ বেগ পাইতে হইয়াছিল। আমি যেই ঘরে পড়িলাম তাহারা সকুলজাত হইলেও হীনবস্ত। ধনী পিতার আদরের কন্যা স্বরূপে প্রতিপালিত হইলেও তাহাদের সংসারে গিয়া আমি কায়া মনোবাক্যে পতি ও অন্যান্য গুরুজনের সেবা করিতে লাগিলাম। যেই আমি পিতৃভবনে নিজ কাপড় কখনো নিজে কাচি নাই, সেই আমি শ্বশুরালয়ে হাস্যমুখে বড় বড় তৌল হাঁড়ি করিয়া ধান সেদ্ধ করিতে লাগিলাম। কিন্তু পূর্বজন্মে আমি মহাপাপিনা ছিলাম, তাই আমার সৌভাগ্য শশী অকালেই অস্তমিত হইল। কাল বিসূচিকা রোগ আসিয়া আমার সীমন্তের সিঁদুর মুছিয়া লইল। আমি বিধবা হইলাম। ইহা 3 বছরের কথা। আমার শ্বশুরকুল দরিদ্র পূর্বেই নিবেদন করিয়াছি। অন্ন বস্ত্রাভাবে সেখান হইতে আমায় চলিয়া আসিতে হইল। আমার দাদা এই কলিকাতা শহরে তখন 40 টাকা বেতনের একটি মাস্টারি করিয়া আইন অধ্যয়ন করিতেছিলেন। সেই 40 টাকার উপর নির্ভর করিয়া আমরা 3টি প্রাণী কায়ক ক্লেশে জীবনযাত্রা নির্বাহ করিতে লাগিলাম। গত পৌষ সংক্রান্তির দিন আমার পিসিমাতাও গঙ্গা লাভ করিলেন। দাদা এই বছর আইন পাশ হইয়াছেন। তাহার ইচ্ছা পশ্চিমের কোনো ভালো জেলায় গিয়া ওকালতি ব্যবসা আরম্ভ করেন, কিন্তু আমাকে তিনি এখানে ফেলিয়া যাইতে পারেন না, আর সঙ্গে করিয়া পশ্চিমে লইয়া যাওয়াও একান্ত অসুবিধাজনক। দাদা অবিবাহিত। আমি সেই বিদেশে গিয়া দাদার বাসায় একাকী থাকিব কেমন করিয়া? এই সকল কারণেই তিনি নড়িতে পারিতেছেন না। আমি তাহার জীবনের উন্নতির বিঘ্ন স্বরূপিণী বলিয়া রহিয়াছি। এমন সময় মহাশয়ের প্রদত্ত বিজ্ঞাপনটি পাঠ করিয়া মনে হইল, বুঝি ভগবান দয়া করিয়া এই অকুলে কুল দিলেন। আপনি যদি এই কর্মটিতে আমাকে নিযুক্ত করেন, তবে একজন অনাথা ব্রাহ্মণ কন্যার অশেষ উপকার হয়। আমি সর্বদাই শ্রীযুক্তা বধূরানী মহোদয়ের চিত্ত বিনোদনে সচেষ্ট থাকিব। তিনি যদি দয়া করিয়া আমায় স্মরণ করেন, তবে দাদা মহাশয়কে সঙ্গে লইয়া অচিরাত বাঁশুলিপাড়া যাত্রা করিব। উত্তরের আশায় রহিলাম। বিনীতা নিবেদিকা শ্রীমতী কনকলতা দেবী। পাঠ শেষ করিয়া দেওয়ানজি বলিলেন, আমার ভারী ইচ্ছে এই মেয়েটিকেই নিযুক্ত করি। তুমি কি বলো মা? এই দুঃখ কাহিনী শ্রবণ করিতে করিতে বহুরানীর হৃদয়খানি করুণায় পূর্ণ হইয়া উঠিয়াছিল। তিনি বিবেচনা করিলেন, বেশ তো, আসুক, এও আসুক, সুরবালাও থাকুক। ঈশ্বরের ইচ্ছায় আমার তো আর কোনো অভাব নেই। প্রকাশে বলিলেন, বেশ, আপনি যা ভালো বিবেচনা করবেন তাই হবে কাকা, ওকেই নিযুক্ত করুন। দেওয়ানজি বলিলেন, তবে আজই চিঠি লিখে দিই? বৌরানী একটু ইতস্তত করিয়া বলিলেন, আচ্ছা কাকা, এদের রাহা খরচ কিছু পাঠানো আবশ্যক তো। দেওয়ানজি বলিলেন, রাহা খরচ? প্রথমে কর্মে যে প্রবৃত্ত হয় সে নিজের খরচেই আসে, এটাই নিয়ম। বৌরানী মিনতি স্বরে বলিলেন, কিন্তু ইনি স্ত্রীলোক যে, আর অবস্থাটাও। দেওয়ানজি একটু মুচকি হাসিলেন, বলিলেন, তা বেশ,
তুমি যখন বলছো তখন রাহা খরচ হিসেব করে পাঠিয়ে দেব। বহুরানীও সহজে ছাড়িবার পাত্রী নহেন, বলিলেন, আর মেয়েটির কাপড় চোপড় অন্যান্য আবশ্যকীয় জিনিসের জন্য কিছু টাকা পাঠানো উচিত। যেরকম কষ্টের সংসার লিখেছে, তার কাপড় চোপড়ের অবস্থা যে বড় ভালো হবে এমন বোধ হয় না। দেওয়ানজি উঠিয়া দাঁড়াইলেন, বলিলেন, আচ্ছা, সেই বাবদও না হয় কিছু পাঠাবো। কত পাঠাবেন কাকা? দেওয়ানজি হাসিয়া বলিলেন, তুমি কত বলো মা? গোটা 50, আর রাহা খরচ হিসেব করে যা হয় তাই হবে মা। তুমি দয়াময়ী। এই বলিয়া দেওয়ানজি বিদায় গ্রহণ করিলেন। যথাসময়ে দেওয়ানজি কনকলতার নামে নিয়োগপত্র ও মনি অর্ডার পাঠাইয়া দিলেন। কয়েকদিন পরেই দাদাকে সঙ্গে লইয়া কনক আসিয়া পৌঁছিল। দাদা আর কেহ নহে, সেই সোনার হরিণ খগেন্দ্রনাথ। গাড়ি হইতে নামিয়া খগেন্দ্র বৈঠকখানা বাড়িতে প্রবেশ করিল। কনকলতা অন্তঃপুরে নীত হইল। খগেনের রূপ দেখিয়া বৈঠকখানার সকলই লোক চমকিত হইয়া উঠিল। এমন সুপুরুষ সেই গ্রামে কেহই নাই, আর কোথাও কখনো কেহ দেখিয়াছে কিনা তাহাই সকলে মনে মনে চিন্তা করিতে লাগিল। কর্মচারীরা বলাবলি করিতে লাগিল, এ এত সুন্দর, আর এর বোন যে বৌরানী সহচরী হয়ে এসেছে, সে না জানি কেমন সুন্দরী। হস্তমুখাদি প্রক্ষালন করিয়া জলযোগ সারিয়া খগেন বসিয়া আছেন। এমন সময় দেওয়ানজি আসিয়া তাহাকে অভ্যর্থনা করিয়া নিজ আপিস কক্ষে লইয়া গেলেন। নিকটে বসাইয়া পথে কোনো কষ্ট হইয়াছে কিনা, কলিকাতায় আর কতদিন থাকা হইবে, পশ্চিমে কোথায় গিয়া ওকালতি ব্যবসায় আরম্ভ করিবার ইচ্ছা আছে, ইত্যাদি নানা প্রশ্ন করিতে লাগিলেন। খগেন চালাকি করিয়া বলিল, আমি যদি পশ্চিমে না গিয়ে কৃষ্ণনগরে বসি, তাহলে আপনাদের এস্টেটের মোকদ্দমাগুলি কি পেতে পারি? দেওয়ানজি বলিলেন, আমাদের এস্টেটের মোকদ্দমা? আমরা মোকদ্দমা টোকদ্দমা বড় বেশি করি নে। কোথাও কোনো গোলযোগে সূত্রপাত হলে আপোষেই নিষ্পত্তি করে ফেলবার চেষ্টা করি। আর যখন কোনো মোকদ্দমা হয়ও, সদরে আমাদের নিযুক্ত উকিল আছেন, তাঁর কাছে যাই। খগেন মনে মনে হাসিয়া কহিল, পাড়াগাঁয়ে বুড়া, অত সহজে আমায় ঝাড়িয়া ফেলিতে পারিবে না। আর একটু মজা দেখাই না কেন? প্রকাশে বলিল, আপনাদের উকিল তো আছেনই, বড় বড় মোকদ্দমা যখন হয় একজনের বেশি উকিলও তো দরকার হয়। তা সেই সময় আমায় নিযুক্ত করবেন, এমনটা যদি ভরসা পাই তবে কৃষ্ণনগর সম্বন্ধে বিবেচনা করি। যদিও বা আমি নতুন উকিল, তাহলেও আইন টাইনগুলো একটি বিশেষ রকমের মেহনত করেই পড়েছি। নিজ মুখে আর কি বলবো, যদি সুযোগ দেন কাজে দেখিয়ে দেব। এই বলিয়া খগেন গম্ভীরভাবে বসিয়া দেওয়ানজির মুখভাব লক্ষ্য করিতে লাগিল। দেওয়ানজি একটু চিন্তা করিয়া বলিলেন, আপাতত এস্টেটের কোনো বড় মোকদ্দমা তো দেখিনি, তবে আমার নিজের এস্টেটে দেশে আমার ভাইরা আছেন, তারাই দেখেন শোনেন। একটা বড় মোকদ্দমা শীঘ্রই দায়ের হবে, অবস্থাটা শুনবেন? খগেন উৎসাহের সহিত বলিল, বলুন না। দেওয়ানজি বলিলেন, ব্যাপারটা একটু জটিল, মন দিয়ে শুনবেন কিন্তু। শুনে আপনার মত কি বলুন দেখি। আমি এই বিষয়ে কৃষ্ণনগরের উকিলদের পরামর্শ নিয়েছি, হাইকোর্টের উকিলদেরও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কৃষ্ণনগরের উকিলদের সঙ্গে হাইকোর্টের উকিলদের মতের ঐক্য হয় না। আপনিই বা কি বলেন, শোনা যাক। খগেন মনে মনে প্রমোদ গুনিল, মোকদ্দমার অবস্থা শুনিয়া আবার মত দিতে হইবে, ইহা সে ভাবে নাই। দেওয়ানজি আবার বলিতেছে ব্যাপারটা জটিল। দেওয়ানজি মোকদ্দমার অবস্থা ধীরে ধীরে বর্ণনা করিতে লাগিলেন। এক নিঃসন্তান ধনী ব্যক্তি উইল করিয়া স্ত্রীকে দত্তক পুত্র গ্রহণের ক্ষমতা দিয়েছিলেন।
তাহার মধ্যে আবার কতগুলো কি শর্ত বাধা বিধান ছিল। স্ত্রী যদি দত্তক গ্রহণের পূর্বেই মরিয়া যান অথবা আইন অনুসারে দত্তক অসিদ্ধ হয়, তাহা হইলেই বা কি হইবে? দত্তক যদি স্বয়ং অপুত্রক অবস্থায় মরিয়া যায়, তাহা হইলেই বা কি হইবে? বিরাজমোহন ও মোহিনীমোহন ভাতৃযুগলকে উইলের ওছি নিযুক্ত করিয়া যান। কি কি অবস্থা ঘটিলে উক্ত বিষয় এই ভাতৃযুগলকে বর্তিবে, ইত্যাদি ইত্যাদি কত কি দেওয়ানজি বলিয়া যাইতে লাগিলেন। আর মাঝে মাঝে খগেনকে জিজ্ঞাসা করিতে লাগিলেন, তা বেশ বুঝতে পারছেন তো? খগেন ঘাড় নাড়াইয়া জানাইতে লাগিল যে সে বুঝিতেছে, যদিও বা মাথা মুন্ডু সে কিছুই বোঝে নাই। কিছুতেই সে মনস্থ করিতে পারিতেছিল না। খানিক শোনে, আবার ভাবে, এ তো ভালো বিপদেই পড়া গিয়াছে। কি মতই বা দিবে সে? যাহা মুখে আসিবে তাহাই বলিয়া দিব। এখন বুড়া যদি আবার মতের সমর্থক যুক্তি জিজ্ঞাসা করিয়া বসে, তাহা হইলে বেউকুব বনিয়া যাইতে হইবে। খগেন এই প্রকার ভাবে আর গল্পে সূত্র হারাইয়া ফেলে। আসন্ন বিপদের কথা চিন্তা করিতে করিতে তাহার গৌরবর্ণ ললাটে ঘর্মবিন্দু সঞ্চিত হইয়া ধারাকারে অধোগতি লাভ করিল। তাহার জিহা ও তালু শুকাইয়া উঠিল। বর্ণনা শেষ করিয়া দেওয়ানজি বলিলেন, এখন ওই বিরাজমোহন আর মোহিনীমোহনের নির্বড় সত্য হবে নাকি জীবন সত্য? এখন নির্বাউর কথাটা আজ এই প্রথম খগেনের কর্ণগোচর হইল। তাহার পিতা বিষয়ী লোক হইলেও কোম্পানির কাগজ ও কলিকাতার বাড়ি লইয়াই ধনবান ছিলেন। জমিদারি সংক্রান্ত বিষয়ে খগেন একেবারেই অজ্ঞ। অনিশ্চিতের মধ্যে পদক্ষেপ না করিয়া তাই সে উত্তর দিল, জীবন সত্য। দেওয়ানজি বলিল, জীবন সত্য? হাইকোর্টের উকিলরাও তাই বলেন। শুনিয়া খগেনের বুক 10 হাত হইল। কৃষ্ণনগরের উকিলেরা মূর্খ, হাইকোর্টের উকিলের সঙ্গে তাহার মত মিলিয়া গিয়াছে। ভাবিল, কেমন চালাকি করিয়াছি, পাড়া গাঁয়ের লোকেরা কি আর সহসা আমাদের ঠকাইতে পারে? কিন্তু হায়, তাহার গর্ব বড়ই ক্ষণস্থায়ী হইল। পরমুহূর্তেই দেওয়ানজি জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, জীবন সত্যই যদি হয় তবে ওদের অবর্তমানে বিষয়টা কাকে অর্সাবে? সুবল পাবে নাকি রতনমণি পাবে? উত্তর দিয়েও নিষ্কৃতি নাই। দেওয়ানজির বক্তৃতার সময় সুবল এবং রতনমণি এই নাম দুইটা কয়েকবার তাহার কর্ণে প্রবেশ করিয়াছিল বটে, কিন্তু তাহারা যে কে এবং সেই মোকদ্দমার সঙ্গে তাহাদের সম্পর্কই বা কি, খগেন তাহা কিছুই স্মরণ করিতে পারিল না। তথাপি কপাল ঠুকিয়া বলিল, ওরা দুজনেই পাবে, ভাগাভাগি করে। উত্তর শুনিয়া দেওয়ানজি ফ্যালফেল করিয়া এই জাল উকিলটির মুখের দিকে চাহিয়া রহিলেন। কোনো উকিল বা মোক্তা তো দূরের কথা, জমিদারি সেরেস্তার কোনো হুঁশিয়ার আমলাও এমন অসম্ভব হাস্যকর মত প্রকাশ করিত না। তাহার মুখভাব দেখিয়া খগেন্দ্র বুঝিতে পারিল কিছু গোল হইয়াছে। তাড়াতাড়ি বলিল, বইটইগুলো নজির উজিরগুলো না দেখে তো মত প্রকাশ করা ঠিক নয়। একটা কাগজে বরং আপনি ওই কথাগুলো নোট করে দেবেন, আমি কলকাতায় ফিরে গিয়ে আমার মতটা আপনাকে লিখে পাঠাবো। দেওয়ানজি অত্যন্ত ঘৃণা ও তাচ্ছিল্যের দৃষ্টিতে খগেনের পানে চাহিয়া রহিলেন। বলিলেন, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না। খগেন লজ্জায় অধপতন হইয়া বসিয়া রহিল। দেওয়ানজি একজন ভৃত্যকে দেখিয়া বলিলেন, ওরে বাবু, স্নানের জন্য তেল টেলে এনে দে। ভৃত্য বলিল, বাবু আসুন। খগেন উঠিয়া গেল। খগেন যেই কয়দিন বাসুলিপাড়ায় ছিল, দেওয়ানজি ত্রিসীমানায় আর সে ঘেঁষে নাই। কনকলতার সহিত খগেন্দ্র পরামর্শ করিয়া আসিয়াছিল। কয়েকদিন বাসুলিপাড়ায় থাকিয়া কোনো সুযোগে বৌরানীর সহিত সে সাক্ষাৎ পরিচয় লাভের চেষ্টা করিবে। কনক বলিয়াছিল, সে যদি
আপনার চেহারাখানা একবার দেখে, তবে আমার কার্যটুকু অপেক্ষাকৃত সহজ হয়ে আসবে। কনকের বিশ্বাস এই যে সোনার হরিণকে যে স্ত্রীলোক দেখিবে, সেই ইহাকে লাভ করিবার জন্য পাগল হইবে। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন কাটিল। বৌরানীর সহিত সাক্ষাৎ পরিচয়ের কোনো সুযোগই খগেন দেখিল না। কনক আসিয়ায় অন্তঃপুরে প্রবেশ করিয়াছে। খগেন বৈঠকখানার বাড়িতে পড়িয়া আছে। আহারাদির জন্য অন্তঃপুরে যাইতে হয় না। বাহিরের লোকের জন্য বহির্বাটিতেই পাকাদি সমস্ত বন্দোবস্ত। অন্তঃপুর উচ্চ প্রাচীরের দ্বারা অবরুদ্ধ। ছাদটা দেখা যায় বটে, কিন্তু ছাদেও উচ্চ আলিশা। আলিশার রময় বটে, কিন্তু ছাদে মানুষ আছে কিনা তা দেখা যায় না। মানুষ ছাদ হইতে বাহিরের লোকে দেখিতে পায়। এই কয়দিনে বৌরানীর কোনো দিন ছাদে উঠিয়া খগেনকে দেখিতে পাইছে কিনা তাহাই খগেন মনে মনে চিন্তা করে। যেইখানে থাকিলে ছাদের মানুষের লক্ষ্যগোচর হইতে পারে, সেই সকল স্থানে খগেন বৈকালে বেড়াইতে থাকে। বৌরানী তাহাকে দেখিয়াছেন কি না, এবং যদিও বা দেখিয়া থাকেন, তবে তাহার সেই কন্তর্বতুল্য রূপ বৌরানীর মনে কোনো দাগ বসাইতে সমর্থ হইল কিনা, এই সকল অনুমান করিতে করিতে খগেন ক্লান্ত হইয়া পড়িল। চতুর্থ দিন স্নানের পূর্বে নায়েব মশাইকে গিয়া বলিল, আমার ভগ্নীর সঙ্গে কিছু কথা আছে, একবার দেখা হতে পারে কি? নায়েব বলিলেন, বেশ, বৌরানীর কাছে আমি এত্তেলা পাঠাচ্ছি। তার অনুমতি হলে আপনি অন্দরে দিয়ে আপনার ভগ্নীর সঙ্গে দেখা করতে পারবেন। খগেন ভাবিল, বাবা, আবার এত্তেলা হবে? অনুমতি চাই? এ তো বড় কঠিন ঠাঁই দেখছি। তাই এত্তেলা হইল, অনুমতিও আসিল। আজ দ্বিপ্রহরের পর খগেন গিয়া তাহার ভগ্নীর সহিত সাক্ষাৎ করিতে পারিবে। আহারান্তের পর খগেন তাহার মস্তকের সেই তরঙ্গায়িত কেশরাশি সাবধানে সুবিন্যস্ত করিয়া লইল। তাহার সবচেয়ে বাহারি পাঞ্জাবি পিরিহানটি পরিধান করিল। সবচেয়ে ভালো ধুতিখানি, ভালো জুতো জোড়াটি পরিয়া প্রস্তুত হইল। অন্তঃপুরে প্রবেশ করিলে বৌরানীর দৃষ্টিপথে তো সে পড়িয়া যাইতে পারে। যথাসময়ে একজন ভৃত্য আসিয়া খগেনকে লইয়া গেল। সে অন্তঃপুরের দ্বারে পৌঁছিয়া একজন ঝির হস্তে সমর্পণ করিল। ঝি খগেনকে লইয়া 2-3টা বারান্দা ও কক্ষ অতিক্রম করিয়া একটি সুসজ্জিত কক্ষে উপস্থিত হইয়া বলিল, আপনি এখানেই বসুন, আপনার বোনকে আমি নিয়ে আসছি। খগেন এখানে চেয়ারে বসিয়া কক্ষটির চতুর্দিকে দৃষ্টিপাত করিতে লাগিল। ইহা বৌরানীর সেই আপিস কক্ষ। কিয়ৎক্ষণ পর কনকলতা আসিয়া প্রবেশ করিল। খগেন বলিল, এসো কনক, কেমন আছো? কনক খগেনের কাছে একখানি চেয়ার লইয়া বসিয়া বলিল, ভালো আছি। আপনি কেমন আছেন দাদা? বলিয়াই কনক একটু মুচকি হাসিল। একবার দ্বারের দিকে দৃষ্টিপাত করিল, কেহই নাই। উভয়ে নিম্নস্বরে কথাবার্তা কহিতে লাগিল। খগেন বলিল, তোমার বৌরানী কেমন? কি কেমন? রূপ? আহামরিও নয়, ছিছিও নয়। না, রূপের কথা জিজ্ঞাসা করছি নে। মানুষটা কেমন? বোকা শোকা রকমের নাকি বেশ চালাক চতুর? না, বোকা নয়, বেশ চালাক চতুর। আমার আগে যেমন মনে করতাম পাড়াগাঁয়ের মেয়েরা সব এক একটি গরু, তা নয়। খগেন হাসিয়া বলিল, সকল রকমই আছে। তা তোমার সঙ্গে কীরকম ব্যবহার করছে? বেশ ভালোই ব্যবহার করছে। এত যে বড় মানুষ, কিছু যদি দেমাক আছে। ও যে মনিব, আমি যে চাকর, ওর ব্যবহারে তা বোঝাই যায় না। এই কয়দিন আমাদের বেশ ভাব হয়ে গেছে। কনকলতা তখন তাহার পৌঁছিবার সময় হইতে এই পর্যন্ত যাহা কিছু ঘটিয়াছিল, বৌরানীর সহিত তাহার যেই সকল কথোপকথন হইয়াছিল,
সবিস্তারে বর্ণনা করিয়া কহিল, মানুষটা চমৎকার, স্বভাবটিও বড় মিষ্টি, কেবল ধরন ধারণ একটু সেকেলে গোছের। আমি যখন হাতে নিয়েছি তখন ক্রমেই ওকে মানুষ করে তুলব। কীরকম? সেকেলে ধরন কি দেখলে? আমি এসেই দেখলাম ওর বসবার, দাঁড়াবার, বিশ্রাম করবার উপযুক্ত তেমন ভালো সাজানো ঘর একখানিও নেই। একখানি স্বতন্ত্র শোবার ঘর পর্যন্ত নেই। বুড়ো শাশুড়ির সঙ্গে এক ঘরেই শোয়। খগেন বলিল, তা শোয়াই তো উচিত। সে যাই হোক, একখানি নিজস্ব বসবার ঘর তো থাকা দরকার। যত ঘর আছে সব ঘরেই বাড়ির সকল মেয়ের অবাধ গতি। তাই আমি পেছন দিকের একখানি ঘর পছন্দ করে সেইখানেকেই সাজিয়ে বৌরানীর বসবার মতো করব বলে মনে করেছি। খগেন ব্যঙ্গস্বরে বলিল, এত্তেলা করেছ? অনুমতি পেয়েছ? এখানে এত্তেলা করে অনুমতি না পেলে কিছুই হবার জো নেই। হ্যাঁ, অনুমতি পেয়েছি বই কি। বৌরানী বলেছে, বেশ, তুমি ফর্দ করো, আমি কাকাকে বলে কলকাতা থেকে সব জিনিসপত্র আনিয়ে দিচ্ছি, তুমি মনের মতো করে ঘর সাজাও। তাই আমি জিনিসের ফর্দও তৈরি করেছি। শখের জিনিস টিনিস কিছু নেই। থাকবার মধ্যে আছে ওই কোন মাহান্দাতার আমলের একটা পুরনো হারমোনিয়াম, তারও পর্দাগুলো বেসুর বাজে। হারমোনিয়াম বাজাতে পারে নাকি? রামচন্দ্র সারেগামাও চেনে না। গাইতে পারে? অমনি একরকম। আমি তো এসে অবধি রোজই গান শোনাচ্ছি। কাল আমি ওকে খুব জিদ করলাম, আপনাকে একটা গান আজ গাইতেই হবে। বললে, আমি তো তোমাদের মতো ওইসব নব্য গানটা জানি নে, আমি যা জানি সেই সব সেকেলের গান। আমি বললাম, সেকেলের গান কি কিছু তুচ্ছ করবার জিনিস? এই রাম বসুর গান, নিধিবাবুর গান, কীর্তাঙ্গ সব গান, তেমন গান আজকাল কোথায়? শেষে গাইলে। বললে বিশ্বাস করবেন না খগেনবাবু, এক্কেবারে রামযাত্রার গান। এই বলিয়া কনকলতা মুখ বিকৃতি করিয়া মাথা নাড়িয়া নাড়িয়া ভেঙাইয়া গাহিল, চরণ ধরি জলদ বরণ ধরে দাও, সোনার হরিণী আমায়। গাহিয়া মুখে কাপড় দিয়া কনক হাসিতে লাগিল। শেষে বলিল, আপনার কাছেই হাসলাম, তার কাছে হাসি চেপেই ছিলাম। কিন্তু খগেনবাবু, ভাগ্যিস আমি অভিনেত্রী, তাই গান শুনে যেন কত মুগ্ধ হয়ে গেছি, এরকম ভাবটাই দেখালাম। অন্য কেউ হলে হাসি রাখতে পারত না। এই বলিয়া কনক আবার পূর্ববৎ ভেঙাইয়া গাহিল, চরণ ধরি জলদ বরণ ধরে দাও, সোনার হরিণী আমায়। খগেন মৃদু হাসিয়া বলিল, সোনার হরিণী ধরে দিতে বলেছে, খুব কান ঘেঁষে গেছে বলো। দ্বারের দিকে চকিত দৃষ্টিপাত করিয়া চুপি চুপি কনক বলিল, যা বলেছেন। শুনেই ওই কথা আমার মনে হয়েছিল। তখনই আমি ভেবেছি, হরিণই পারি না পারি, একটা সোনার হরিণ তোমায় ধরে দেবার চেষ্টায় আছি। এখন সোনার হরিণের কপাল আর আমার হাত যশ। উভয়েই হাসিতে লাগিল। শেষে খগেন বলিল, তুমি কি গান গেয়েছিলে? আমি প্রথমে দুটো ব্রহ্মসঙ্গীত ঝেড়ে দিলাম। বললে, বেশ গান। তারপর একটা কীর্তন গাইলাম। ভারী খুশি। পরদিন আমায় বললে, থিয়েটারের গান জানো না? আমি বললাম, হ্যাঁ, তাও জানি দু চারটা। খগেন হাসিতে হাসিতে বলিল, দুই চারটে? বেশি নয় তো? কৃত্রিম ক্রোধের সহিত কনক বলিল, আমায় ডিফেন্ড করবেন না খগেনবাবু, আমি একজন নিষ্ঠাবতী হিন্দু বিধবা, তা আপনি জানেন। তুমি ভাটপাড়ার মা গোসাই। তারপর বলো। হ্যাঁ, তারপর
আমি একটা থিয়েটারের গান গাইলাম, ইচ্ছে করে বেছে বেছে একটা বেশ লপেটি ধরনের, বুঝেছেন? আমার উদ্দেশ্য ছিল একটু টোপ ফেলে দেখা আর কি। ও মশাই! গান শুনে তার মুখ রাঙা হয়ে উঠল, গম্ভীর হয়ে বসে রইল। দেখলাম বেজায় চটেছে। বললে, এইসব গান কোথায় শিখলে? আমি নেকুশে যে বললাম, কেন? থিয়েটারে। আপনি যে থিয়েটারের গান গাইতে বললেন? আমি ছেলেবেলায় একবার থিয়েটার শুনতে গিয়েছিলাম, তাই শিখেছিলাম। বললে, শুনেছিলাম থিয়েটারের গান খুব ভালো। এই যদি থিয়েটারের গান হয়, তবে আমার কাছে থিয়েটারের গান আর গেও না। ছি, এইসব থিয়েটারের ভদ্রলোকের মেয়েরা শুনতে যায়? আমি বললাম, হ্যাঁ, যাই বই কি। বললে, চুলোয় যায়। তুমি একটা ভালো গান গাও, আমার কানের তেতোটা কেটে যাক। আমি তখন রবি ঠাকুরের একটা গান গাইলাম, আমি নিশিদিন তোমায় ভালোবাসি। ওই সেই গানটা। শুনে বললে, সুন্দর গান। এই রকম গানই আমার পছন্দ। খগেন পকেট হইতে ঘড়ি খুলিয়া দেখিল, বলিল, যাই হোক, আমরা যে পরামর্শ করে এসেছিলাম তার কি হলো? বৌরানীর সঙ্গে সাক্ষাৎ পরিচয় দূরে থাকুক, একবার চোখাচোখিও তো হলো না। ও আমাকে দেখেছে ছাদটার থেকে? না। ছাদে ওঠে না? না। তুমি বলতে পারো না? আমি এই কয়দিন বিকেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর ভাবছি হয়তো তুমি তাকে নিয়ে ছাদে উঠেছ, হয়তো আমাকে দেখাচ্ছ। কনক হাসিয়া বলিল, আপনি যে বটতলার বিদ্যাসুন্দরের ছবি মনে পড়িয়ে দিলেন খগেনবাবু। বাঞ্ছারাম কর্মকার কর্তৃক খোদিত সেই ছবিবিদ্যা। সখীর সঙ্গে এলো চুলে ছাতে দাঁড়িয়ে, আর সুন্দর নিচে চাপকান পরে পাখড়ি মাথায় দিয়ে একটি গোলাপ ফুল হাতে করে দাঁড়িয়ে, কাছে একখানা রথ, তাতে কাঠের দুটো ঘোড়া জোতা, পা তুলেই রয়েছে। খগেন হাসিতে লাগিল, বলিল, আমার চাপকানও নেই, পাগড়িও নেই, আর রথও নেই। থাকবার মধ্যে এক মালিনী মাসি তুমি আছো। সে যাই হোক, একটা উপায় করো। আমি কি জানি আপনি আনাচে কানাচে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন? আচ্ছা, আজ থেকে বিকেলে বৌরানীকে ছাদে নিয়ে যাব এখন। কিন্তু আপনি বোধহয় তাকে দেখতে পাবেন না। আলসের ফাঁক দিয়ে বৌরানী যাতে আপনাকে দেখতে পায়, সে বন্দোবস্ত আমি করব। কিন্তু খবরদার, আপনি যেন ছাদের দিকে চাইবেন না, তাহলে বৌরানীর মনে হতে পারে লোকটা ভালো নয়। মেয়েদের ছাদের পানে চায় কেন? বেশ, আমি যাব না। কনক কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল, শেষে বলিল, আমি আরও একটা উপায় ভাবছি। কি বলো দেখি? অন্দরে 2-4 বার আপনি যদি যাওয়া আসা করেন, তাহলে 2-1বার বৌরানীর চোখে পড়ে যাবেনই যাবেন। আমি না হয় এক কাজ করি। বলিয়া কনক ভ্রুকুঞ্চিত করিয়া ভাবিতে লাগিল। খগেন অপেক্ষা করিয়া রহিল। শেষে কনক বলিল, কাল এমনি সময় হঠাৎ আমার ফিট হবে, হলে সবাই অবশ্যই আমার মুখে চোখে জল দেবে, হাওয়া করবে, অন্যরকম শুশ্রূষা করবে। শেষে আমি চোখ অর্ধেক খুলে ক্ষীণসুরে বলবো, দাদা, দাদা, আমার দাদা কই? আমার দাদাকে তোমরা ডেকে দাও গো। তাহলেই আপনাকে ডেকে নিয়ে আসবে। পরশু বাদ দিয়ে তারপর দিন আবার ফিট হব, আবার আপনাকে ডাকিয়ে আনাবো। আবার যাবার দিন কিংবা ধরুন তার পর দিনই যেন আপনাকে যেতে হবে, আপনি আমার সঙ্গে দেখা করতে আসবেন। যাবার সময় আপনি বরং কোনো ঝিকে বলবেন, ঝি, আমি তো চললাম, আমার বোনটি রইল, কখনো বাড়ি ছেড়ে থাকেনি। যদি বৌরানীর অনুমতি পাই, তবে চিকের বাইরে দাঁড়িয়ে আমার বোন সম্বন্ধে তাকে 2-4টি কথা বলে যেতে চাই।
তাহলেই আপনি অনুমতি পাবেন। বউরানী যে ঘরে থাকবে সেই ঘরে চিকের বাইরে দাঁড়িয়ে আপনি আমার সম্বন্ধে, আমার অসুখ সম্বন্ধে যা হোক কতগুলো বিনয়পূর্ণ কথা বলে যাবেন। তাহলেই বউরানীর সঙ্গে আপনার সাক্ষাৎ পরিচয় না হোক, অন্তত চিক পরিচয়টা হয়ে যাবে। আপনার মুখ দেখে, আপনার কণ্ঠস্বর শুনে, আপনার বিনয় দেখে নিশ্চয়ই আপনার পক্ষপাতী হয়ে পড়বে। তারপর তো আমি আছি। খগেন হাসিয়া বলিল, বুদ্ধি করেছ ভালো। আচ্ছা, তাই হবে। 3টে বাজে। এখন তবে উঠি। লোকে মনে করবে এদের ভাই বোনের কথা যে দেখছি ফুরোই না। কনকলতা দাঁড়াইয়া বলিল, আসুন তবে। হ্যাঁ, আর একটা কথা বলি। এটা আমি কাল রাত্রে শুয়ে শুয়ে ভেবেছি। আপনি গিয়ে আপনার একখানা ভালো ফটোগ্রাফ তুলিয়ে পাঠিয়ে দেবেন। আমি বউরানীর জন্য যে ঘরটা সাজাবো সেই ঘরে অন্য সব ছবির সঙ্গে আপনার ফটোগ্রাফখানিও টাঙিয়ে রেখে দেব। তাতেও কিছু কাজ হতে পারে। বেশ, পাঠাবো। তবে আসি। কনক ঝিকে ডাকিয়া আনিল। ঝির পশ্চাৎ পশ্চাৎ খগেন অন্তঃপুর হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। 1 মাস পর একদিন সন্ধ্যার পর অন্তঃপুরের একটি সুসজ্জিত কক্ষে বউরানী কনকলতা সহিত বসিয়া আছেন। এই কক্ষটি বউরানীর বিশ্রামের জন্য কনকলতা নিজে পছন্দ অনুসারে সাজাইয়াছে। ভিত্তিগাত্রে কয়েকখানি প্রাকৃতিক দৃশ্যের বিলাতি ছবি এবং বারাণসী প্রভৃতি তীর্থস্থানের মন্দিরাদির ছবি শোভা পাইতেছে। তাহার মধ্যে রূপার কার্যকরা ফ্রেমে বদ্ধ হবসিং কোম্পানির বাড়িতে তোলা সুন্দর একখানি ফটোগ্রাফ সোনার হরিণের প্রতিমূর্তি। শেষোক্ত ছবিখানি আসিলে এই কক্ষেই সেটি টাঙাইবার জন্য কনকলতা বউরানীর অনুমতি প্রার্থনা করিলে প্রথমত তিনি অস্বীকৃত হইয়াছিলেন। বলিয়াছিলেন, তোমার দাদার ছবি তোমার নিজের ঘরেই একখানি টাঙিয়ে রাখো। তাহাতে কনক অত্যন্ত দুঃখিত হইয়া বলে, আমি সারাদিন আপনার কাছে এই ঘরেই তো থাকব। আমার যে ঘর দিয়েছেন রাত্রিটি সেইখানে শুয়ে থাকি মাত্র। রাত্রে অন্ধকারে আমি দাদার ছবি আর কি দেখব? এইখানে থাকলে তবুও সারাদিন দাদাকে দেখতে পেতাম। আমার মা নেই, বাপ নেই। দাদা ছাড়া পৃথিবীতে আর আমার কে আছে বলুন? বলিতে বলিতে ছদ্মবেশী অভিনেত্রীর চোখের পাতা ভিজিয়া আসিয়াছিল। বউরানী তখন ইহার কপট বেদনায় ব্যথিত হইয়া ছবিখানি এইখানি টাঙাইবার অনুমতি দিয়াছিলেন। কক্ষের মেঝেটি মির্জাপুরি গালিচায় সম্পূর্ণভাবে আবৃত। সবুজ মগমলে মণ্ডিত কয়েকখানি ঝকমকে কেদারা ও সোফা ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছে। একটি নতুন বৃহৎ হারমোনিয়াম আসিয়াছে। পশমে জমির ওপর রেশমের কাজ করা একখানি আবরণে সেটি আচ্ছাদিত। এক স্থানে মেহগনি কাষ্ঠ নির্মিত একটি পুস্তকাধার। কাচের ভেতর দিয়া সারি সারি বাংলা পুস্তকের পৃষ্ঠভাগ দেখা যাইতেছে। অধিকাংশই উপন্যাস, কাব্য ও নাটক, জীবনচরিত, ভ্রমণ বৃত্তান্ত এবং ইতিহাসও কিছু কিছু আছে। নিকটে একটি টেবিলের উপর থাকে ভিন্ন ভিন্ন সচিত্র মাসিকপত্র গোছানো রহিয়াছে। জানালার কাছে চিঠি লিখিবার ডেস্ক, টেবিল, ওপরের খোপে খোপে বিচিত্র বর্ণের নানা আকারের চিঠির কাগজ ও খাম। ভিত্তিগাত্রে একটি বেলোয়ারি ঝাড়, তাহার 4টি শাখায় 4টি মোমবাতি জ্বলিতেছে। মধ্যস্থলে নীল রেশমের ঝালরযুক্ত একটি টানা পাখা। ভিত্তিলগ্ন পিত্তল চক্র বহিয়া কক্ষতল ভেদ করিয়া টানিবার রঙ্কুটি নিম্নে নামিয়া গিয়াছে। সেইখানেই অদৃশ্যে বসিয়া ভৃত্য পাখা টানিতেছে। এই কক্ষটি অন্তঃপুরের একেবারে প্রান্তভাগে অবস্থিত। ইহার পরই অন্তঃপুরের বাগান। বাগানের দিকে 3টি বড় বড় জানালা খুলিয়াছে। এইখানে বসিয়া গান গাহিলেও সেই স্বর বহির্বাটিতে পৌঁছাবার কোনো আশঙ্কা নাই। বউরানীর পরিধানে একখানা ধবধবে সাদা থান, গায়ে হাফ হাতা একটি সাদা জ্যাকেট, তাহাতে লেস নাই, কোনো কাজ নাই। কেশদাম এলাইত। বিকালে গঙ্গা স্নান করিয়াছেন।
প্রত্যহই করেন। কনকলতার বেশও এতদ অনুরূপ, তবে কেশ বেণীবদ্ধ। জানালার পথে মৃদু মৃদু বাতাস আসিতেছিল। বউরানী বলিলেন, কাউকে বলে দাও নিচে গিয়ে পাখাটা বন্ধ করতে বলে আসুক। কনক বলিল, টানুক না, মাইনে নেবে, মেহনত করবে না। পাখা টেনে টেনে বেচারির হাত বোধহয় ব্যথা হয়ে যায়। বেশ বাতাস আসছে, এখন দরকার কি? যাও, হাবার মাকে বলো নিচে গিয়ে বলে আসুক। কনকলতা তখন সেই অনুরোধ পালন করিতে বাধ্য হইল। 2 দিনের পরিচয়ের পর সোনার হরিণের কাছে বউরানীকে সে মাটির মানুষ বলিয়া বর্ণনা করিয়াছিল। এই 1 মাসে কনক আবিষ্কার করিয়াছে সেই বর্ণনাটি ঠিক নহে। ধনগৌরবী নাই, সেই হিসেবে মাটির মানুষ বটে, কিন্তু সেই মাটিতে যথেষ্ট দৃঢ়তা আছে। বউরানী নিজে ভালো বুঝিয়া যে স্থানটি নির্বাচন করিয়া লন, সেই স্থান হইতে কেহই তাহাকে বিন্দুমাত্র বিচলিত করিতে পারে না। যখন কোনো আজ্ঞা প্রচার করেন তাহা বিনীত অনুরোধের মতোই শোনায়, অথচ সেই অনুরোধ কেহই উপেক্ষা করিতে সাহস করে না। শুক্লপক্ষ দশমীর চাঁদ জলস্থলকে আলোকে প্লাবিত করিতেছে। পূবের জানালা দিয়া খানিকটা জ্যোৎস্না কক্ষখানিতেও আসিয়া পড়িয়াছে। বউরানী বলিলেন, আজ বড় সুন্দর রাত্রি, একটি গান গাও। কনক বলিল, কোন গানটি গাই বলুন? যেটি তোমার ইচ্ছে। রবিবাবুর একটি গান গাও। রবিবাবুর গান? বেশ। বলিয়াই কনক হারমোনিয়ামের কাছে গেল। ঝাড়টির পানে চাহিয়া বলিল, বাতিগুলো নিভিয়ে দেব? বাতির আলো যেন চাঁদের আলোকে উপহাস করছে। নিভিয়ে দাও। বাতি নিবাইবা মাত্র কক্ষলুণ্ঠিত সেই জ্যোৎস্না যেন বেশি করিয়া হাসিয়া উঠিল। হারমোনিয়ামের কাছে বসিয়া কনক গাহিল, চাঁদ হাসো হাসো, হারা হৃদয় দুটি ফিরে এসেছে। গান শেষ হইলে কনক দেখিল বউরানী বাম হস্তে কপল রক্ষা করিয়া জানালার কাছে বসিয়া বাহিরের পানে চাহিয়া আছেন। কাছে গিয়া কনক বলিল, কি ভাবছেন? বউরানী বলিলেন, ভাবছি এই গান গিয়ে আমাদের ফল কি? আমাদের সোনার তরণী তো কখনো তীরে আসবে না, আমারও না তোমারও না। কনক একটি দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, কি জানি। তাহার উত্তরে বউরানী আশ্চর্য হইলেন, বলিলেন, সে কি? কনক চুপ করিয়া রহিল। একটু পরে একটি গভীর নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমি বড়ই অভাগিনী। তাহার স্বর যেন আর্দ্র। বউরানী সমবেদনা স্বরে বলিলেন, কেন, কি হয়েছে? কনক কথা কহে না। বউরানী তাহাকে পীড়াপিড়ি করিতে লাগিলেন। বলিলেন, আজ যখন তুমি কলকাতায় চিঠি পেয়েছ তখন থেকেই তোমায় বিমর্ষ দেখেছি। তোমার দাদা ভালো আছেন তো? আছেন। তবে দেখো, তোমার মন খারাপ কেন হয়েছে তা আমায় বলতে যদি তোমার কোনো আপত্তি থাকে তবে বলে কাজ নেই, কিন্তু যদি কিছু হয়ে থাকে যার কোনো প্রতিকার আমার দ্বারা সম্ভব, তাহলে আমি প্রতিকার করতে পারি। কনক বলিল, দাদার চিঠি পেয়েছি। আমি এক ভীষণ সমস্যায় পড়ে গেছি চিঠি পেয়ে। কি সমস্যা? আমায় বলতে কোনো বাধা আছে কি? বাধা কিছুই নেই, বরং দাদা আপনাকে জানাতে, আপনার উপদেশ চাইতেই আমায় বলেছেন। চিঠিখানি আনি। বলিয়াই কনক উঠিয়া নিজের ঘরে গিয়া চিঠি লইয়া আসিল। আলো জ্বালিয়া চিঠিখানি বউরানীর হাতে দিল। তাহলে আজকের মতো এখানেই শেষ করি।
খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।